গেটের সামনে দাঁড়িয়ে কবিরকে জিজ্ঞাসা করলো, জামাই জামাই লাগতেছে আমায়? কবির মুচকি হাসলো। রাবেয়া দরজা খুলতে সালাম দেয় জয়। ভালো আছেন আন্টি? জুতো পরে ঢুকে পড়ল ভেতরে। রাবেয়া কথা বললেন না, তার মুখে কালবৈশাখীর মেঘ জমছে। জয় ঢুকলো, হাতের মিষ্টিগুলো হাতে না দিয়ে নিজেই ভেতরে এগিয়ে টেবিলের উপর রাখলো। কমপক্ষে 5-7 কিলো মিষ্টি। পেছন ফিরে ঠোঁট কামড়ে হাসলো। সবাই স্বার্থপর দেখছেন। স্বার্থের কাছে সম্পর্ক, স্নেহ, আদর, আচরণ সব বদলে যায় জীবনেও। এর আগের বার এসেছিলাম, আপনি আমাকে আম্মা ডাকতে বলেছিলেন, কারণ আমি এতিম। খুব মায়া হয়েছিল আপনার। এর মাঝে আপনার কিছু ক্ষতি করছি? আজ জবাব দিচ্ছেন না। সুযোগ হলে জুতো তুলতেন আমার মুখে। অথচ আজও কিন্তু আমি সেই এতিমে আছি। নাকি বাপ-মা বেঁচে উঠছে আমার? এমন কেউ নেই দুনিয়ায় যে নিঃস্বার্থ ভালোবাসে। এই জন্য আমার মানুষকে ভালো লাগে। তারা সচেতন, খুব বোকা না। আপনাকে ভালো লাগছে। বিকৃতি বিকৃত মস্তিষ্ক জয়। তার যুক্তি ও ধারণা মানুষ সমাজে তুলে ধরা উপযোগী নয়। যার কাছে পাপকে পাপ মনে হয় না, সে পাপ এবং পাপের ঊর্ধ্বে। আশপাশ দেখে জিজ্ঞাসা করলো, আন্তিক কোথায়? রাবে কথা বলল না। ওনাকে দেখে যতটা নিরুপায় লাগছিল, তার চেয়ে বেশি দৃশ্যমান চোখের তারায় জয়ের জন্য ঘৃণা। জয় ক্লান্ত ভঙ্গিতে হাত দুটো মাথার উপরে তুলে শরীর বাঁকালো। আচ্ছা, আপনি ওকে জানিয়ে দিবেন আমাকে? আবার খুব ঘেন্না টেন্না করে নিশ্চয়। আমি আবার আমার হেটার্সদের সামনে বেশি ঘুরঘুর করি। তখন মানুষ কটমটায়, কিন্তু সাহস জোটে না কিছু বলার। তখন নিজের শক্তিকে অনুভব করি। তখন আবার একবার বুঝি আমি শক্তিশালী। ভালো না ব্যাপারটা? অসভ্যের মতো অল্প হেসে সিরিয়াস হলো। কাহিনী হচ্ছে, আমাদের বাড়ির বউরা বাপের বাড়িতে পড়ে থাকে না। শুক্রবার আর্মিনকে তুলে নিতে আসবো। এখানে তেমন কিছু করতে হবে না। খুব বেশি লোক আসবে না বরযাত্রী হয়ে। যাদের না বললে না টুকটাক ভাই ব্রাদার আসবে কয়েকজন। 20-25 জনের মতো। আপনাদের কোনো ঝামেলা করতে হবে না। বৃহস্পতিবার বাজার পাঠিয়ে দিব। সকালে বাবুর্চি চলে আসবে। টুকটাক সহযোগিতা করলে ওরাই সব করে ফেলবে। রাবেয়ার চোখে মুখে নীরবতা অগ্রাহ্য করে এগিয়ে গেল ভেতরের দিকে। ভেতরে ঢুকতে থমকে দাঁড়ালো। পলাশের কাছ থেকে ফিরে এক গাদা কাপড় চোপড় ভাঁজ করতে লেগেছে অন্তু। পিছন ফিরেছিল। জয় ঠোঁট দুটো ফাঁক করে একটা ঢোক গিলল। নিয়ন্ত্রণহীন চোখ দুটো মাথা থেকে পা অবধি স্ক্যান করে অন্তুকে। ঠোঁট কামড়ে সামান্য হেসে ডাকলো, ঘরওয়ালি। অন্তু পেছনে তাকায়। নির্বিকার নির্লিপ্ত চাহিনি। পুনরায় নিজের কাছে মনোযোগ দেয়। জয় হেলে দুলে হেঁটে গিয়ে বারান্দায় দাঁড়ায়। ডাকটা শুনতে এমন লাগে। আর মেইন? অন্তু জবাব দেয় না। গলা উঁচিয়ে বলে জয়, সেদিন ঢোকার সময় তেমন একটা খেয়াল করিনি। এইসব পড়ে থাকা যে জমি তোমার বাপের নাকি? হলে অন্ততপক্ষে দত্তরটা ভালো পাবো। তোমাকে বিয়ে করার কিছু তো বেনিফিট হবে। ফোন ভাইব্রেট হচ্ছিল। নাক মুখ কুচকে রিসিভ করলো। সম্বন্ধীর বলা, তোর বউ মরার সংবাদ দিলে একটা ললিপপ খাবো। রাহাত মিনমিন করে বলল, ভাই, আমার তো বউ নেই, কিন্তু আপনার বউ মানে ভাবিজানরা নিয়ে কিছু বলার জন্য কল দিছি। জয় জবাব না দিয়ে শীষ বাজলো দুবার। আপনি কি গেছেন শ্বশুরবাড়ি? ভাবি বাসায় পৌঁছেছে? জয় চুপচাপ কলটা কেটে দিল। রুমে এসে অন্তুর বিছানার পর টান টান হয়ে শুয়ে পড়ল, জুতো পরা অবস্থায়। পাশেই বসে অন্তু মনোযোগ দিয়ে কাপড় ভাঁজ করছিল। চোখ দুটো বুজে শান্তভাবে জিজ্ঞাসা করলো, কোথায় গেছিলে? ভাবিকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। আর কোথাও যাওনি কেন? পলাশের সাথে কফি শপে গিয়েছিলাম। জয় চোখ বুজে হাসলো নিঃশব্দে। হাসি মুখে বলল, কেন? সেদিন তোমার মারা খাওয়া থেকে আমি বাঁচিয়েছি বলে বেঁচে থাকতে ইচ্ছে করছে না? দড়ি ছিঁড়ে মারা খেতে গেছিলে, নাকি পলাশ যা করতে গেও ছেড়ে দিয়েছিল সেদিন, তার বাকিটুকু উপভোগ করতে গেছিলে? এমন একটা অশিষ্ট নোংরা কথায় বিশেষ কোনো প্রতিক্রিয়া পরিলক্ষিত হলো না অন্তুর মাঝে। যেন সে অতি স্বাভাবিক কিছু শুনছে মাত্র। স্বল্প হাসলো। সবার চরিত্র তো আপনার মতো ময়লা দুর্গন্ধে জড়ানো না। আপনার আর আমার কোনো তুলনা হয় না। আপনি হলেন নর্দমায় জন্মানো পতঙ্গ, আর আমি মনে হয় অত খারাপ না, ঠিক না? জয় সম্মতি জানা, ঠিক। তবে একদিনে আমার সব পড়ে ফেলবে। নিজেকে লিখতে বহু বছর লাগিয়েছি আমি। একদিনে গড়িনি নিজেকে, অথচ তুমি আয়ত্ত খুব দ্রুত করে ফেলেছ আমায়। নট ফেয়ার, ঘরবালি। অন্তর মন বিদ্রোহ করে উঠল। আপনার মতো নিচু মানের উপন্যাস পড়ার আমার রুচি কোথায় জয়ামির? কথাগুলো চেপে জিজ্ঞাসা করলো, মহাভারত পড়েছেন? পুরোটা পড়িনি। শকুনি মামা নিশ্চয়ই আপনার খুব প্রিয়। দুর্যোধনকে ভালো লেগেছিল, স্বাভাবিক। হ্যাঁ,
আসল কথা হলো, শকুনি মামা বলেছিলেন সুগন্ধ দুর্গন্ধ এবং মানুষের স্বভাব কখনো লুকায়িত থাকে না। অর্থাৎ এগুলো আবিষ্কার করার জন্য বেশি খাটনি করার প্রয়োজন নেই। যার কাছে যা নেই সে তার মর্যাদা বা কুফল কিছুই বোঝে না। একজন সম্মানীয় ব্যক্তি আরেকজনকে সম্মানকে খেলার বস্তু মনে করবে কোন দুঃখে? যার চরিত্র ভালো সে অন্য কারো চরিত্রকে বাজারে তুলতে পারে? জয় মাথা নাড়ল, পারে না। কথা ঠিক, আমার সম্মান নেই, আমি তোর সম্মানের মর্যাদা বুঝি না, ভবিষ্যতে বোঝার কোনো সম্ভাবনা নেই, কিন্তু এখন তোর ভণ্ডামি তোর কাছে রাখ। পলাশ আর মুস্তাকিনের সাথে নির্জনে সাক্ষাৎ করে আমার সামনে তো সন্ন্যাসী সাজার চেষ্টা খুব ভালো লাগছে আমার। তবু এই ধরনের বালের পেঁচাল এখানে থামা, নয়তো বালির চাপা দিয়ে খুন করে রেখে যাব। তোর লেকচার আমার কোনো কালেই ভালো লাগে না। বউ মারা ভালো কাজ, কিন্তু ভালো কাজ আমি করি না। মারা হলে ঠুকঠাক মেরে রাখা কোনো কাজের কথা না। মারলে একদিন জানটা একটানে বের করে নিব। যা বলতেছি শোন। অন্তু কাপড় ভাঁজ করে কাপড় র্যাকে সাজিয়ে রাখার জন্য উঠে দাঁড়ালো। জয় আবার টান হয়ে শুয়ে বলল, শুক্রবারের দিন লোক আসবে ও বাড়ি থেকে, মার্কেট করতে হবে। ভাবি বলল আজকাল নাকি মার্কেটে মেয়েরা নিজেরা করে, তোমাকে নিয়ে যেতে বলছে মার্কেটে। তাছাড়া মা ড্যাশ মানুষের বাজার জীবনে করিনি, ওসব বাল ছাল আমি কিনতে পারবো না। কাল সকালে তৈরি থেকো। আপনাদের পছন্দ মতো কিনলেই চলবে, ফ্যাশন নিয়ে আমার কোনো সেন্সিটিভিটি নেই। জয় খুঁড়িয়ে দেখে অন্তুকে। নারীদের প্রতিটা ভাঁজে জয়ের পৌরুষ নজর পরিভ্রমণ করে শেষ অবধি থামে অন্তুর কাঁধ থেকে বুক অবধি। নিঃশ্বাস ভারী হয়, জোরে করে শ্বাস ফেলে ঘাড় ঘুরে অন্যদিকে। তখনই অন্তু বলে ওঠে, কিন্তু আমার একটা শর্ত আছে। জয় বালিশটা খাটের বাক্সের সাথে হেলান দিয়ে তাতে পি ডেলিয়ে দিয়ে বলে, এমন ভাব করছো যে না আমি সব শর্ত মঞ্জুর করতে চেয়ে তোমায় ও বাড়ি নিয়ে যাওয়ার প্রস্তাব দিচ্ছি। বিয়ে হয়েছে, তুমি দায়বদ্ধ, কি শর্ত দিবে? সিনেমার হিরোদের মতো আলাদা সবে? অন্তু কথা বলল না। জয় খ্যাক খ্যাক করে বলে উঠল, নাটক করো না, কি চাও বলো। আস্তে করে উঠে পা দুলিয়ে মাথা নত করে বসে দু হাতে তালু বিছানায় ঠেকালো। কুড়িগ্রামে আব্বুর কিছু পৈতৃক জমি আছে, মেজো চাচা সেটা দখল করে আছে। সেখানে নিজের খামার দিয়েছে। পলাশের পাওনা ছাড়া আব্বুর বেশ কিছু ঋণ আছে। প্রতিদিন বাড়ি বয়ে লোক আসছে। আব্বু যাওয়ার পর ওরা ভয় পাচ্ছে আমরা হয়তো টাকা আর দেবো না, তাগাদা বেড়েছে। আপনি জমিটা কাকার কাছ থেকে দখল নিয়ে সেটা বিক্রি করে টাকা এনে দেবেন। খামার পরিষ্কার না হলে ক্রেতা রেজিস্ট্রিতে যাবে না। জয় কিছুটা সময় মাথা তুলে চোখা স্বরে বলল, আমাকে তোমার দখলদার মনে হয়? অন্তু অবঘার ভান করে সামান্য হাসলো। আপনার মনে হয় না? শুধু আমার কেন, সবারই মনে হয়। রাজনীতিবিদের কাজ কি? দখল করা। সেটা হোক ক্ষমতা, সম্পত্তি কিংবা অধিকার, অথবা জনসাধারণের জীবনের সুখ। আপনাদের নৈতিক দায়িত্ব দখলদারি। তবু লোকে আমাকে পছন্দ করে, হতাশ আমি। জয় বাঁকা হাসি ঘাড় ঘোরালো। কারো পছন্দ হতে আসিনি দুনিয়াতে, বেঁচে থাকার জন্য এসেছি, নিজের মতো করে বাঁচবো। বেশ শান্ত দেখালো জয়কে। কাল মঙ্গলবার, সকালের গাড়িতে কুড়িগ্রাম পৌঁছতে বেলা 11:30 মতো বাজবে। কাল রেজিস্ট্রি না হলে আগামী পরশু বুধবার হবে। টাকাটা এনে হিসাব করে নিজ হাতে পলাশকে দিয়ে আসবেন। পলাশ পাওনা সহ সুদসহ 12 লাখ দাবি করেছে ও। ওখানে জমি আব্বুর 4 কাঠা, কম বেশি লাখ 20 টাকা আসতে পারে। বুধবারের মাঝে এই কাজগুলি শেষ করে ফেলুন, বৃহস্পতিবারে অনুষ্ঠানে কাজের জন্য রইল। আদেশ করছো? আপনার মনে হচ্ছে? না। অন্তু হাসলো, তাহলে করছি না। তুমি যাবে না কেন সাথে? আপনি যাচ্ছেন তো চলবে, ভরসা করছো? আপনার মনে হচ্ছে? না, তাহলে করছি না। জয় মৃদু ধমকে উঠল, আমি একা গিয়ে কার বাল ছিঁড়বো ওখানে? কাউকে চিনি আমি? কল করব আমি, বলে দেবো সব। আর এটুকু আমি যদি সামলে নিতে না পারেন তাহলে আর মস্তান হওয়ার ফায়দা কি? অন্তু সূক্ষ্ম অপমানে জয় ধৈর্যহারা হয়ে উঠল। একচোটে বসা থেকে উঠে অন্তুর পেছনের চুলগুলো মুঠো ধরে হিচড়ে পেছনে ঠেলে নিয়ে গেল। তাতে সবে গুছিয়ে রাখা কাপড়ের র্যাকগুলো উল্টে পড়ে রইল। অন্তু পিঠটা সজোরে ধাক্কা খায় দেওয়ালে। পিঠে আঘাত পেতে অন্তু থাবা দিয়ে খামচে ধরে জয়ের কলার। বুকের উপর আঁচড়ে লেগে চামড়া উঠে যায় জয়ের বুকে। অন্তু ছাড়ে না। মাংসাশীর মতো খাবলে ধরে চিবিয়ে বলে, মস্তান নন আপনি, আপনি কুকুর। ভুল শুধরে নিয়েছি, এবার ছাড়ুন। মানুষের ভুল হয়ে যেতেই পারে। মস্তান তো ভালো, আপনি কি আর তেমন? রাস্তায় রাস্তায় কিছু কালো কুকুর ঘুরে বেড়ায় না, মানুষ দেখলে হামলে পড়ে? আপনি তাই। জয় এবার অদ্ভুত প্রতিক্রিয়া দেখালো। ও বোধহয় শুনতে পেল না অন্তুর ভর্সনাগুলো। পাশাপাশিতে অন্তুর ওড়না পড়ে যায় একপাশে। এর আগেও দেখা হয়েছে এভাবে অন্তুকে। তখন যে চাহিদা জাগেনি, তাকিয়ে থাকতে ইচ্ছে করেনি এমন নয়।
পরিস্থিতি প্রতিবন্ধকতায় চাপা পড়েছে সেসব। আজ হলো না। ক্রমশ তীব্র পৌরুষ দেহটা পাগলামি শুরু করলো জয়ের। বুকের আঁচড়ে যখন জ্বলন উঠছে, জয়ের শরীরটা আচমকা অন্য চাহিদায় মনোযোগ পেল। অন্তু সুন্দরী, এত কাছ থেকে আরও বেশি রহস্যময়ী লাগছে। ক্ষুধার্ত জয়ের এত কাছে, হাতের থাবায় মেয়েটাকে পেয়ে এত কাছ থেকে ছুঁয়ে থেকে জয়ের ক্ষুধাটা জেগে আসলো। 27 বছরের যুবক ছেলেটার সামনে অন্তুর ক্ষিপ্ত নিঃশ্বাসে ওঠানামা করা বুকটা নেশাদ্রব্য ন্যায় রাখল। জয় নিঃশ্বাস ভারী হলো। পশমে ঢাকা বুকের ভেতরটা আলোড়ন উঠল। অন্তুর চুলে থাকা হাতটা শিথিল হয়ে অপর হাত দিয়ে অন্তুর একপাশে ঝুলে থাকা ওড়নাটা একটু একটু করে টেনে নিজের হাতের মুঠার গোছাতে শুরু করলো। অন্তু থমকে যায়। জয় অন্যমনস্ক অদ্ভুত স্বরে বেহায়ের মতো আবদার করে, একটা চুমু খাই তোমার ঠোঁটে। অন্তু প্রতিরোধ করে আর সময়টুকু দেয় না। জয় বিড়বিড় করে ওঠে, মেয়ে মানুষ জীবনেও স্বীকার করবে না। দাড়ি গোফের মুখটা অন্তুর ঠোঁটে লাগায়, শক্ত একটা চুমু খায়। অন্তুর উন্নাটা তখনও জয়ের হাতে পিষে যাচ্ছে। যতটা জোর জয় সুতোর ওন্নাতে দিচ্ছিল, ঠিক ততটাই হিংস্র হয়ে ওঠে তার ঠোঁট এবং অপর হাতটা। অন্তু জয়কে বাধা দিতে হাত তুলতে ওন্নাসহ হাতটা চেপে ধরে অন্তুর চোয়ালে অপর হাত গেড়ে দেয়। অন্তর হাতের কবজি নিজের রক্ত চলাচল বন্ধ হয়ে যেতে চায়। জয়ের হাতে রিসলেট আঁচড়ে নরম হাতের চামড়া বিদীর্ণ হয়। এভাবে কেটে যায় মিনিট খানেক। জয় সরে দাঁড়ায়, হাঁপিয়ে ওঠার মতো জোরে জোরে বিক্ষিপ্ত শ্বাস ফেলতে ফেলতে বলে, এবার কি বলবে দর্শক? চলবে তাই বলো। আর এক মুহূর্ত দাঁড়ায় না। অন্তুর ওন্নাটা হাতের মুঠে পেঁচিয়ে বেরিয়ে যায় ঘরের বাইরে। অন্তু শান্তভাবে জয়ের যাওয়ার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে থু করে দুবার থুতু ফেলে মেঝেতে হাত দিয়ে ঠোঁট ঘষে আবার থুতু ফেলে ওপর দিকে তাকে তাচ্ছিল্য হাসে। আমার স্বামী এই কুকুরটা এভাবে সহ্য করতে হবে প্রতিবার যখন কাছে আসবে। কি বিধান আপনার! মানা করলে নাকি আপনার ফেরেশতারা অভিশাপ দেয়। আপনি মহান মালিক আমার। অন্তিক এবার একটা ছোট্ট দোকান খোঁজ করছে। মানুষের ব্যক্তিত্ব নষ্ট হতে বাধ্যতামূলক একজন ব্যক্তিত্বহীনের মতো কাজ করাই যথেষ্ট। অন্তিকের জন্য তার পরিবেশের সাথে যা হয়েছে সে ভুলতে পারে না। সব ভুলে নিজেকে সংসারে সক্রিয় করার মনোবলটুকু নিঃশেষ হয়ে গেছে কোথাও। রাতে মর্জিয়ে বলে জয়ামির এসেছিল। সে কোনো প্রতিক্রিয়া দেখায়নি। যেভাবে হোক বিয়ে হয়ে গেছে, আব্বু নিজে বিয়ে দিয়ে গেছে। আর বলার কি থাকে? আন্তিকের কাছে জয়ামির নর্দমার পচা নাপাক ময়লা, যা ঘৃণ্য বর্জনীয়। তার কারণে অন্তুর সাথে যা হয়েছে তা ছিল অপরিকল্পিত। অন্তুর জন্য কলিজা ফাটে, অথচ সান্ত্বনা দেবার ভাষা নেই। আমার মনে হয় ওর বোন এমন দুর্বল নেই। অন্তুর কাছে যুক্তি, ধৈর্য, কথার বান, প্রতিরোধ ও প্রতিবাদ সাহস সব আছে। অন্তু বারান্দায় একপাশে কড়া চা আব্বুর বসা চেয়ারখানা রেখে আব্বুকে জিজ্ঞাসা করলো, তুমি চাতে চিনি খাও না কেন বলো? পানসে লাগে না? আমি তো জীবনেও তোমার চা মুখে দিতে পারি না। আমজা সাহেব বেতের তৈরি রকিং চেয়ারে বসা। চেয়ারটা তিনি যেদিন শখ করে বানিয়ে আনলেন, কি যে খুশি লেগেছিল সেই চোখে মুখে। গাম্ভীর্য পেছনে এক শৌখিন মানুষ ছিলেন। অন্তু চেয়ারে হেলান দিয়ে আব্বুর দিকে চেয়ে আছে। আজ কোনো কথা বলছে না, জবাব দিচ্ছে না। অন্তু ছটপট করে উঠল, কি হয়েছে তোমার আব্বু? কথা বলছে না কেন? তোমার অভিমান সহ্য করার সাধ্যই আমার নেই। তোমার আর কত কি সহ্য করবে আমাকে? ক্ষণকাল পর আমজা সাহেব, তুই চলে যাচ্ছিস কিন্তু ওই বাড়ি কিন্তু যাব না আমি। তুই আসিস রোজ, আমি এখানেই থাকবো। অন্তু চমকে উঠল। এ কথা কেন মাথায় আসছে? আন্তিক এসে বসে আব্বুর চেয়ারটায়। আব্বুর অভাবটা মিলিয়ে যায়। অন্তু চারিদিকটা তাকায় আকুল হয়ে। আন্তিক জিজ্ঞাসা করে, চাটা আমি খাবো, একটু চিনি এনে দে। দুই ভাই বোন অনেকক্ষণ যাবৎ চেয়ে থেকে একে অপরের চোখের দিকে। ঘোর নীরবতা কাটে ততক্ষণে। অন্তু পরে উঠে দাঁড়ায়, ছোট্ট চিনির কৌটা এনে 2 চামচ চিনি দেয় অন্তিকের কাপে। অন্তিক যেন লজ্জিত বোধকে পাত্তা না দিয়ে বলে, চা আব্বুর জন্য বানিয়েছি, তাই তো? বড় ভাইয়ে বাপের মতো হয়। চাটা খাওয়া খুব বেশি অসঙ্গতি হবে না। আমি তোর তেমন ভাই নই অবশ্যই, ঠিক বলছি? এমন ভং ধরিস না তো। যেমন খুব শিক্ষিত আর বিজ্ঞতেই অনার্স পাস না করেই বরের মারা গলায় তুলছিস। আমার সামনে বুজুর্গি কথাবার্তা বলতে আসবি না, বিরক্ত লাগে। অন্তু ঠ্যাস মারা কথাতে আন্তিক হেসে উঠল। পা আবার বিদ্যুৎ। প্রথমে এদের নিজেদেরকে বাপকে মারে শুনেছি, আবার পাপকেও ছাড়েনি আমায়। অনেকক্ষণ মাথা ঝুঁকিয়ে চুপচাপ বসে থেকে বলে অন্তিক, পলাশ কি করেছিল তোর সাথে? পলাশের ব্যাপারে কিছু জানি না, এমন কিছু যা জানা উচিত আমার। প্রসঙ্গ এড়িয়ে নিজে প্রশ্নগুলো অন্তু। সকাল 11টার দিকে অন্তিককে সাথে নিয়ে অন্তু রওনা হলো মুস্তাকিনের ফ্ল্যাটের উদ্দেশ্যে।
আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো হাতে খোপা করার মুহূর্তে রাবেয়া রুষ্ট কণ্ঠে বলল, বোরকা ছাড়ছিস? এমন চলাফেরা করে মেয়ে মানুষ জাহান্নামী হয়ে গেছিস। আল্লাহর ভয় লাগে না? বেপর্দা বেহায়ের মতো চলাফেরা করতে শিখে গেছিস। অন্তু খোপাতে ছোট্ট ক্লিপ লাগাতে লাগাতে বলে, কিসের পর্দা কথা বলছো আম্মা? বেশ্যার শরীরে বোরকা আর পর্দা? যে মেয়ে পুরুষ ঘরে ঢুকে তার পর্দা? মাছি তাড়ানোর মতো হাত নাড়ে অন্তু। মূর্খ তুমি। মনের সান্ত্বনায় পর্দা করে রাস্তায় বের হয়ে মানুষের যে নোংরা ভাষাগুলো শুনবে তাতে পাপ বাড়বে। আর মা, কি বলো তো, মানুষের আসল পোশাক সম্মান, তা আছে আমার? কাপড়ের পোশাক শরীর ঢাকলে কি আর না ঢাকলেই বা কি? নেহাত সভ্যতার খাতিরে পোশাক পরা। যখন সম্মানের ভূষণ দেহ থেকে খুলে পড়ে গেছে, কিসের পোশাক গায়ে চড়বে? লোক দেখানো হয়ে যাবে না? আর ওটাকে বিয়ে বলে? যা হারাম। শুধু ওষুধ খেয়ে নিও, বেরোচ্ছি। মুস্তাকিন থাকে দক্ষিণ দিনাজপুরের বাসেরহাটে ঢাকা দক্ষিণ রোডে মিশরা উদ্দিন সারণীতে। ফ্ল্যাট বলতে 6 তলা বাড়ির এক ইউনিট। মুস্তাকিনের ঠোঁটের কোণে সেই মুচকি হাসি ঝিকমিক করছে। নিজের হাতে নাস্তা বানিয়ে আনলো। সোফায় বসে বলল, কী ব্যাপার, রাস্তা ভুল করে? প্রয়োজনে। মুস্তাকিন হাসলো। প্রয়োজন ছাড়া মানুষ নিঃশ্বাসও ফেলতো না। নিহাত বেঁচে থাকার প্রয়োজনে মিনিট কম বেশি 20 বার শ্বাস প্রশ্বাস ফেলে। কী প্রয়োজনে এসেছেন? চুপচাপ তাকিয়ে রইল অন্তু। মুস্তাকিন এর কোনোদিন সাধারণ মনে হয়নি। কিছু একটা আছে লোকটার মাঝে, কিছু একটা। সেই কিছু একটা যে কি, তা আন্দাজ করা দুঃসাধ্য। লোকটা যে কোনো পরিস্থিতিতে অস্বাভাবিক রকমের শান্ত থাকলেও বিশেষ গুণসম্পন্ন। মুস্তাকিন হাসলো। উকিল হওয়ার আগে যদি এভাবে স্ক্যান করে, এনার্জি লস ম্যাডাম। এই জহুরি দৃষ্টিকোণকে বাঁচিয়ে রাখুন। আপনার ভবিষ্যৎ পেশা অতি প্রয়োজন। এখনই খরচা করবেন না অপ্রয়োজনে। লোকটা হাসি বেশি। তো আপনি বলছেন আপনাকে নিরীক্ষণ করার প্রয়োজন নেই? নিজেকে খাঁটি বলছেন? ফের হেসে ফেলল মুস্তাকিন। খাঁটি? সে তো স্বর্ণ হয়। 24 ক্যারেটের লোকে খাঁটি বলে জানে, অথচ এটা জানে না স্বর্ণে খাত না মেশালে গহনা তৈরি হয় না। স্বর্ণ নরম ধাতু, ওতে খাত না মেলালে তাকে অলঙ্কার করা যায়? গড়লে তা মজবুত হয় না। আর খাদ মেশানো স্বর্ণ কখনো 24 ক্যারেট হয় না। অন্তু চোখে হাসলো। অর্থাৎ খাঁটি মানুষের দুর্বল, তাই না? আমি বুঝি আজকাল। আমি একটু ব্যাকডেটেড মানুষ। কফিতে তৃপ্তি কম পাই, চা ভালো বানাতে পারি। টেস্ট করে দেখুন, নয়তো পরিশ্রম বৃথা যাবে। কথা শেষ করে নিব, ঠান্ডা হোক। আপনি আমার পলাশের ব্যাপারে বলুন, কিচ্ছু লুকাবেন না। এবং এটা জিজ্ঞাসা করবেন না কেন জানতে চাইছি। আপনার উকিল হওয়া ঠিক আছে, শুনানি পেশ করায় খুব দক্ষ, তবে রাজনীতিতে গেলে ভালো হতো। কথার ভাষণে পার্টি আপনার। ভালো কথা জানেন, খুব সাজানো। অন্তু চুপ রইল। আন্তিক দর্শনের মতো বসে আছে, দৃষ্টি অন্তুর মুখের দিকে। যেন মনেই নেই এমন ভঙ্গিতে মুস্তাকিন জিজ্ঞাসা করলো, এটা কত সাল চলছে? অন্তু জবাব দিল, 2014। রাজনৈতিক নেতাকর্মীর মাঝে পরস্পরের সম্পর্কগুলো যেমন উপরি হয়, ঠিক তেমনই রাজনীতিদের থাকতে গেলে বিভিন্ন ধান্দা, বিভিন্ন ধরনের লোকের সাথে লেওয়াজ করে চলতে হয়। সেভাবে একটা লেওয়াজ ছিল হামজা ও জয়ের পলাশের সাথে। হামজা পলাশের সমসাময়িক জুনিয়র। পলাশ হাজী মোহাম্মদ দানেশ বিশ্ববিদ্যালয় থেকে আর্টস অনার্স পাশ করে বেরিয়েছে প্রায় 8 বছর আগে। ভার্সিটি থাকাকালীন সে ছিল ওখানকার ছাত্রদলের এক সাধারণ সম্পাদক। অথচ ভার্সিটিতে পাঠ চুকে বের হতে সে ছাত্রদল থেকে একদল অব্যাহত নিয়ে নিল। ব্যবসা শুরু করলো নিজের। ধীরে ধীরে চাচা এবং রাজন অজগরের সাথে মিলে হয়ে উঠল বিশিষ্ট এক সন্ত্রাসের সাথে মহাজন ব্যবসায়ী। সে সামলায় এলাকার কারবার। ঢাকাতে আছে রাজন অজগর। পলাশ রাজনীতি ছেড়েছিল, এর অবশ্য একটা কারণ আছে। ওর অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষার আগে একটা ছাত্র সংগঠন নির্বাচিত হয়। তার আগে এক নোংরা কুকর্ম করে ফেলেছিল সে। এক গরিবের বউকে ক্লাবে তুলে এনে ধর্ষণ ও শারীরিক নিপীড়ন করে ছেড়ে দিয়েছিল। সেই মহিলা পরে তার বিরুদ্ধে ছাত্রী হোস্টেলের কোনো ছাত্রীকে এমন কিছু করার অভিযোগ উঠছিল। এরপর ছাত্র সংসদ থেকে বের হয়ে আসতে হলো তাকে। এই ক্ষোভে রাজনীতি ছেড়ে সন্ত্রাসনীতিতে যুক্ত হয়েছে। মানুষকে ধার দিয়ে তা সুদের ব্যবস্থা রাখে না। পরে বাড়ির মেয়েরা তার শিকার হয়, যা অন্তুর সাথে হয়েছিল। জয় জানে সবই, কিন্তু সে জানতো না অন্তুদের মতো রক্ষণশীল পরিবারের কেউ পলাশের কাছে ভিড়বে। পলাশ ছাত্র রাজনীতি থেকে বেরিয়েছিল কেবল নিজের অমানসিক মস্তিষ্কের চাহিদাগুলো চরিতার্থ করার জন্য। দিন দিন এত শক্তিশালী হয়ে উঠছিল যে তার শক্তির নিচে স্বল্প জায়গা পেলেও তা যে কারোর জন্য বিশাল ব্যাপার। তবে ওকে দেখলে ওর শক্তি সহজে আন্দাজ করার জো নেই। খুব ঠান্ডা এবং সাধারণ চালচলন খুব সাধারণ এবং আকস্মিক গুপ্ততা আছে। ওর যে মাথায় দোষ আছে এটা ওর শিকার ছাড়া কেউ ধরতে পারবে না। তবে 5
4-5 বছর আগে পলাশের জন্য চারিপাশটা এতটা অনুকূল ছিল না। প্রশাসন পুরোটা মরেনি তখনও। সাল 2010-এর শেষের দিকে রাজনৈতিক বিপর্যয় পুরো দেশ জুড়ে। বঙ্গবন্ধুর হত্যার মামলার রায় কার্যকর হলো। আরেক দফা যুদ্ধাপরাধীরা বিচার হলো। বিএনপির নেত্রী নির্বাস পরিবর্তন। তখন দেশের অবস্থা খুব উত্তেজিত। সেই সময় হামজা কেবল মাথাচাড়া দিয়ে উঠছিল রাজনীতিতে। তার সাথে ভাবটা পলাশ গড়ে তুলেছিল নিজের সুবিধার্থে। এরপর থেকে দুই পক্ষে পরস্পরের জন্য ব্যাকআপ সাইড হয়ে গেল। কিন্তু মাঝার তখন জয়ের বিপরীতে ভার্সিটির ছাত্র সংসদ থেকে ছিটকে পড়ার শোকে হতবিম্বল। অথচ হামজার জনপ্রিয়তা তুঙ্গে। তার বিপক্ষে সরাসরি লড়াইয়ের হাত কোনোদিনও শক্ত হয়ে ওঠেনি মাঝারে। বাপ মেয়র থাকা সত্ত্বেও তরুণ রাজনৈতিক নেতা হামজার দাপট চলছিল চারদিকে। চাচাতো বোনকে বিয়ে দেওয়ার পেছনে মাঝারের একটা দারুণ পরিকল্পনা থাকলেও তা কোনোদিনই সফল হয়নি। হামজা ঠিক যতটা চতুর তেমনই ভয়ানক। সে নিজের অর্জনের ভাগ দেয় না কাউকে। পলাশের সাথে নিয়মিত ওঠাবঠা শুরু করেছিল। এর ফলে সমস্যা তৈরি হয়ে গেছিল হামজার জয়ের বিপন্ন চলন নিয়ে। মাঝার পলাশকে খুব মান্য করে চলল। জয়ার হামজার কাছে পলাশ তেমন একটা আধিপত্য বিস্তার করতে পারেনি কোনোদিন। আরও বহুত ব্যাপার আছে যেগুলো শুধু ওরা জানে, আপনার না জানা ভালো। মুস্তাকিন কথা শেষ করলো। অন্তু উঠে দাঁড়ায়। জয়ামের এর ব্যাপারে কি জানেন? জয়মের এক যুদ্ধপরাধী ছেলে। খুব সংক্ষেপে জবাব দেওয়ার চেষ্টা করছিল মুস্তাকিন। অন্তু বেরিয়ে আসে মুস্তাকিনের ফ্ল্যাট থেকে। রাস্তা পার হবার জন্য দাঁড়াতে নজরে আসে ছোট্ট একটা মেয়ে বাবার হাতে রাস্তা পার হচ্ছে। অন্তুর বুকটা ধড়াস করে ওঠে। তখনই ডান হাতটা চেপে ধরে আন্তিক তাড়া দেয়, ফাঁকা রাস্তা, চল পার কর হই। বিগত 2014 5ই জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে অনুষ্ঠিত হয়ে গেল। ভোট দিতে গেছিলেন না আমজাদ সাহেব, কাউকে যেতে দেয়নি। অন্তু তখন নতুন ভোটার। সে আব্বুকে খুব আগ্রহের সাথে বলে, কাল আমি নাগরিক হব, আমার প্রথম ভোট। আব্বু হেসেছিল, তোর জন্য ব্যালট পেপার বেঁচে থাকলে না হয় ভোট দিতি। আজ রাতে সেসব সিল পড়ে যাবে। কষ্ট করে ভোট দিয়ে ঝামেলা নেই। জনগণ খাটনি কমাতে সরকার দেখ কত কী করে। তবু লোকে বলে রাজনীতি আর রাজনৈতিকরা ভালো না। সে খবরে কাগজে পড়েছিল নির্বাচনের আগে রাতে কমপক্ষে 500 ভোট কেন্দ্র আগুনের হালকায় দাউ দাউ করে চলছে। 20-25 জনের মৃত্যুর খবর যদি ছাপাই হয়, আমজাদ সাহেবের ধারণা করলে মৃত্যু এর চেয়ে অনেক বেশি হয়েছে, আহত অগণিত। এর জন্য নিশ্চয় শিবির এবং বিরোধী দল বিএনপি ছেলেরা বেশি মরছে। অন্তু সতর্ক কণ্ঠে জিজ্ঞাসা করলো, আব্বু তুমি কি জামায়াত শিবিরকে সমর্থন করো? আমজাদ সাহেব বেশ কিছুক্ষণ চুপ থেকে বলেছিলেন, আমি অন্তত এদেশের বর্তমান ক্ষমতায় থাকা স্বৈরাচারী নেতাদের সমর্থন করি না। অন্ত ভার্সিটি ছুটি হয়ে গেল। চারদিকে হাহাকার। মাঠ জুড়ে স্কুল কলেজ ছুটির পর ছুটি। একে একে জেলে যায় লোকে। তার কয়েকদিন পর তাদের ফাঁসির রায় কার্যকর হয়। সুবিচারে দেশ ভরে উঠতে লাগলো কানায় কানায়। লোকে রাতে বাইরে বের হয় না সুবিচারের ভয়ে। কোথাও তাদের উপর না সুবিচার ঘটে যায়। এমনিতে এত সুবিচারের জন্য 14750 বর্গ কিমি সীমানার দেশে আটছে না, উতলে পড়ছে বাইরে। বাইরে বের হওয়ার লোকের নিশ্চয়তা নেই ঘরে ফেরায়। বিনা নোটিশে কারাদণ্ড হয়ে যায় আজকাল মানুষের। এভাবে পেরিয়ে যায় প্রায় 6 মাস। জুলাই মাসে সব কিছু সামান্য স্বাভাবিক হওয়ার পরে সব কিছু চলতে শুরু করলো। কতদিন এভাবে চলা যায়? উত্তাল ঢাকা শান্ত হয়ে যায়। নির্বাচন থামানো যায়নি। ঠিক ক্ষমতায় এসে পড়েছে ভক্ষকগণ। এই শোকে এবং হতাশায় বিরোধী বিপ্লবীরা একে একে জেলে যাওয়ার হতাশায় নিমজ্জিত তারা। আইনস্টাইন বলেছিল, পৃথিবীর প্রায় সকল তুলনাকে আপেক্ষিকভাবে দিয়ে ব্যাখ্যা করা যায়। আপেক্ষিকভাবে বিরোধী দলগুলো নির্বাচনের পর ঠিক যতটা না হতাশ নিয়ে দমে গেল, হামজা জয়ের মতো ছাত্রলীগের তরুণরা উপরি মহলে প্রশ্রয়ে তত বেশি হুঙ্কার দিয়ে নিজেদের জাহির করার সুযোগ হাতিয়ে নিল। অন্তু জয়কে কবুল করেছিল 26শে নভেম্বর 2014। 16 দিন পর 12ই ডিসেম্বর 2014 রোজ শুক্রবার অন্তু বিয়ের সাজে বসে আছে। অবাক হয়ে জীবনে তাকে কোথায় এনে দাঁড়িয়েছে। সে ধীরে ধীরে সাধারণ থেকে স্বপ্ন দেখা মেয়ে থেকে কেমন আন্তর্জাতিক ও রাষ্ট্রীয় বৈষম্যের দিকে ঝুঁকে পড়ছে। কিশোর সংগ্রামের আগুনে বুকে ধিক ধিক করে জ্বলছে। পরিস্থিতি তার ভিতরে যে আগুন জ্বালিয়েছে তা তাকে আর কতদূর নিয়ে যাবে। অন্তু মাঝে মধ্যে বিরক্তি হয় নিজের উপর। সে আজ এমন প্রতিবাদ করতে না গেলে, সহ্য করা শিখলে জীবনটা এর চেয়ে অন্তত ভালো হতো। তখন আব্বুর সেই শিক্ষা এসে সামনে দাঁড়ায়। অন্তু, পরিণামের চিন্তা
যদি তোকে প্রতিবাদ করা থেকে পিছপা করে তোলে, সহ্য করতে শেখার পরামর্শ দেয়, সেই চিন্তাধারা অল্প একটু কেরোসিন ঢেলে ছোট্ট একটা দেশলাই দিয়ে জ্বালিয়ে দেয়। আর যদি এটা করতে পারলে দেশে কখনো স্বৈরাচার সোচ্চার হয়ে ওঠার সুযোগ পেত না। পৃথিবীর ক্ষমতা আর দুর্বলতা আলো এবং অন্ধকারের মতো। অন্ধকার না থাকলে আলো কখনো দৃশ্যমান হতো না। এখানে আপেক্ষিকতার সূত্র খাটে। দুর্বলতা আপেক্ষিকতার ক্ষমতা জাহির হয়। তুই যতটা এখন দুর্বল, তার তুলনায় বরং তোর সম্মুখে কেউ শক্তিশালী। যখন তুই শক্তিশালী, তখন তোরা দুজনে বরাবর। কাটাকাটি হয়ে যাবে শক্তির। আর করটাই যখন শক্তি থাকবে না। ঠিক যেমন আলোর বিপরীতে আলো অতুলনীয়। অন্যায়ের প্রতিবাদ করার ফলে যে ক্ষতিগুলো জীবনে নেমে আসে এবং অন্যায় প্রতিবাদ করতে গিয়ে যারা ক্ষতি বা অবিচারের সম্মুখীন হয়, আল্লাহ তাআলা তাদের বলছেন মজলুম, এবং তিনি স্বয়ং প্রতিশ্রুতি দিচ্ছেন নিশ্চয়ই তিনি তার মজলুমের সাথে আছেন। অন্তু ভেতরে বিপ্লবীর আগুন জ্বলে ওঠে। শুরুটা হয়েছিল একটা বোরখা পরা মেয়েকে সিগারেট হাতে তুলে দেওয়ার মাঝ দিয়ে। এরপর প্রতিটা দিন একটা মেয়েকে নিয়ে রঙ্গতামাশা কথা, তরুণ যুবনেতার বিরুদ্ধাচরণ নিয়ে শুরু এই কাহিনী। আজ অন্তুকে পর্দাহীন, মনুষ্যত্বহীন, সুস্থতাহীন এক অস্বাভাবিক চিন্তাধারার মানুষে পরিণত হয়েছে। মেয়েরা যুদ্ধে ইজ্জত দিয়েছে, গর্বের ছেলে, মাথায় সিঁদুর, গায়ের কাপড়। কেন? কেন শুধু ওরা দিয়েছে? ওরা কেন কেড়ে নিতে পারেনি? ওরা কেন কেড়ে নিতে আসা হায়নাদের বুকে বটির কোপ বসাতে পারেনি? চালের বাটাম খুলে কেন দিতে পারেনি মাথায় একটা বাড়ি? সেসব কুকুরদের রক্ত কেন চুরি পড়া হাত দুটো ধুয়ে ফেলতে পারেনি? আজ কী হচ্ছে? সেদিন আখি কেন একাধিক নারকীয় পৈশাসিক দৈহের খোরাক হয়েছিল? কেন দ্বিখণ্ডিত করে ফেলতে পারেনি সেই সকল জন্তুদের পাপী দেহপিণ্ডকে? অন্তুর সাথে কি এমন, এর কি কম হয়েছে? এত হানাহানি কিসের? যারা শান্তি প্রতিষ্ঠাতা করতে চায় তারা কেন জেলে পচে মরছে? গত 2013 12ই ডিসেম্বর এক ইসলামী রাজনৈতিক নেতাকর্মী আব্দুল কাদের মোল্লাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হলো। তার অপরাধ, সে মুক্তিযোদ্ধার মানবতা বিরোধী অপরাধী। টুপি এবং দাড়ির সাজে একজন মুসলমান বেশি রাজনৈতিক নেতাকর্মীর বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছিল তা কতটুকু সত্য? যদি এভাবে সকল জামায়াত পার্টির সদস্যরা অপরাধী হয়, তাদের তো ধরে জেলে পুরে দেওয়া হচ্ছে, অথবা পরিয়ে দেওয়া হচ্ছে কালো মুখোশ, ঝুলিয়ে পড়ছে ফাঁসির কণ্ঠে। এরপর ক্ষমতায় আছে নিশ্চয় মুক্তিযোদ্ধা এবং দেশপ্রেমিক মানুষেরা। তাহলে এই রাহাজানি, সহিংসতার কাজ কাদের কাজ? সকল অপরাধীরা শাস্তি হয়ে গেলে এখন গোটা বাংলা শান্তিতে সরে যাবে। তবুও কেন শহরে শহরে বাস ট্রাম পড়ছে, মানুষ বসছে, ছিনতাই, নির্যাতন, অপরাধের সীমা থাকছে না? জয়েরা কেন এত শক্তিশালী? হামজারা কি করে জনসাধারণের প্রতিনিধি হয়ে উঠলে? বাংলাদেশ তো মুসলিম দেশ, বাংলাদেশ তো সকল ধর্মের ঐক্যের দেশ। তাহলে শান্তি কেন নেই? অথচ প্রতিটি ধর্মে তো জীবন বিধান আছে। তবুও কেন এখানে পূর্ণাঙ্গ জীবন বিধানের ধারার মতো সংবিধান নেই? সংবিধান কেন ধর্ম নেই? ধর্মের ডাক দেওয়া মানুষগুলো কেন শেলের শিক ধরে দাঁড়িয়ে কুঠিরিতে? মার্চের 16 তারিখ অন্তু গেল থানায় চাচার নামে কেস ফাইল করতে। আমজাদ সাহেব জানতেন না যে অন্তু টুকটাক বিষয়গুলি জেনে আরও জানার জন্য না জানার ভান ধরছে। পরের দিন বঙ্গবন্ধুর 94তম জন্মদিন। থানার গেটে এক পুলিশ থামিয়ে অন্তুকে বলে, বোরখা খুলে ভেতরে যান, হিজাব খুলে ফেলুন, মুখ দেখান। বোরখার উপর দিয়েই তল্লাশি। ম্যাডাম, যা বলছি করুন। আজ জঙ্গির দল বোরখার আড়ালে বের হবে এসব পর্দা সব স্থানে চলে না। খুলে ভেতরে যান। অন্তু ধৈর্যহারা, জ্বালায় ধরানো হাসি এসে বলেছিল, কোথায় শুনেছিলাম ধান পোড়ায় চুলে, পানি ঢেলে পাছায়। আপনি সারা দেশে আছেন, সেখানে বোরখার তলে আসলে ধান পুড়ছে। সেসব জায়গায় গিয়ে পাহারা দিন, বরং কর্তব্যপরায়ণতার নাটক করতে অজায়গায় পানি ঢালবেন না। নয়তো দেখবেন সেদিনে ধান পুড়ে সিদ্ধ পাতিল সব ব্লাস্ট হয়ে গেছে। অন্তু আর দাঁড়ায়নি। সেই কর্তব্যপরায়ণ পুলিশ অফিসারকে কথা বলার সুযোগ না দিয়ে চলে এসেছিল। অন্তুর বরযাত্রী আসলে খুব বেশি নয়। হুমায়ুন পাটোয়ারি, হামজা, পার্টির বিশিষ্ট কিছু ছেলেরা ছাড়া আর কেউ আসেনি। জয়ের পরনে সাদা শেরওয়ানি, মাথাটা খালি, পাগড়ি নিয়ে পিছে পিছে ঘুরছে রাহাত। খাওয়া শেষ করে অন্তুকে বের করে নিয়ে যাওয়া হলো। অন্তু এক ফোঁটাও কাটলে না। আন্তিক বোনের হাতটা চেপে ধরে গেট অবধি নিয়ে যায়। রাবেয়া দূরের দরজায় চৌকাঠ ধরে দাঁড়িয়েছিল। ঝরঝর চোখে পানি পড়ছিল অসহায় মায়ের চোখ। অন্তু এগিয়ে গেলে বলে, আম্মা, বিদায় দাও। নতুন এই জীবনে কিছুদিন বেঁচে থাকতে চাই। বেঁচে থেকে কিছু নতুন অভিজ্ঞতা ভিজিয়ে ফেলতে চাই হাত দুটো। সেই অভিজ্ঞতা সামলে নেবার দোয়া করো। আমি আসবো তোমায় দেখতে। খবরদার ওই পাপের ইট বালুতে গড়া দালানে তোমার পা ফেলো না আম্মা। আব্বু আমায় যেদিকে দিয়ে গেছে তা আমার মাঝে থাক।
তোমরা পা নোংরা করতে যেও না। দেশের পরিস্থিতি ভালো না, আর মানুষ সমাজ ময়লা হয়ে গেছে। তোমরা সরল মানুষ, কোনো রকম বেঁচে থাকলেই অনেক। রাবেয়া হু হু করে কেঁদে উঠল। অন্তু বড় হয়ে গেছে। ছোট ছোট প্রতিবাদ থেকে জন্ম নেওয়া অন্তু কিছু বিষমাখা অভিজ্ঞতার আয়োজন আজকাল কেমন যেন লাগাম ছাড়া হয়ে গেছে। আন্টি ফিসফিস করে বলল, যতদিন ছিলি কথা হয়নি বহু বছর, আজ বহুত কথা টের পাচ্ছি ভিতরে, বলার সুযোগ নেই। বহুদিন রাতে ঘুমাই নেই, চোখ দুটো জ্বলছে। তোর চোখ জ্বলছে না? জ্বলছে না। আম্মার খেয়াল রাখিস, ভাবি আর তোর বাচ্চার হাল ধর। হতাশা হলো দুর্বলতা লেগে থাকা জীবাণু যা তোকে গ্রাস করছে। হতাশা ঝেড়ে একবার জিতে ফেরার মতো করে গা ঝাড়া দে। নিজেকে দেখবি পুরুষের মতো মনে হবে। যা করছিস সেই কাল পেরিয়ে এসেছে। আমি তো জীবনে কত কিছু করছি, পর্দা করছি, আজ এ বিয়ে সাজেশ মানুষ দেখছে। এখন কি সেই অতীতের বোরখা পরা অন্তুকে ভেবে কাঁদবো? নতুন করে ভাবা শুরু করবো। আম্মার তোকে প্রয়োজন, ভাবির তোকে প্রয়োজন, তোর বাচ্চার তোকে প্রয়োজন। অন্তুর স্বর হালকা কাঁপলো পর্দার কথা বলতে। আর তোর? তোর আমাকে প্রয়োজন নেই? আমাকে খুব প্রয়োজন। এছাড়া আশেপাশে প্রয়োজনীয় কিছু তেমন চোখে পড়ছে না আপাতত। গাড়ির তখন চলছে হাইওয়ের উপর দিয়ে। অন্তুর পাশে জয় নেই, সে পেছনের গাড়িতে ড্রাইভার। উদ্ভট কর্ম খুব মানানসই তার সাথে। সামনের গাড়িতে হামজা ড্রাইভারের পাশে, রিমি বসেছে অন্তুর পাশে, ওর কোলে কোয়েল। এক দৃষ্টিতে অন্তুকে দেখে বোঝার চেষ্টা করছে। কবির আর একজন মুরব্বী আর হুমায়ুন পাটোয়ারি পেছনে ছিটে। অন্তু তাকিয়ে আছে নিজের বাঁ হাতের তালুতে, মেহেন্দিতে রাঙে হাতে কি খুঁজছে কে জানে। বিকট একটা আওয়াজে কানের তালে লেগে গেল। রিমি কান চেপে ধরে নিচু হয়। গাড়ি থামতে ছুটে বেরিয়ে যায় হামজা ও হুমায়ুন পাটোয়ারি। কটকেল ফুটছে জয়ের গাড়ি থেকে দুহাত দূরে। গাড়ি ছিটকে উল্টে যাবার আগে ব্রেক কষতে জয়ের কপালটা স্টিয়ারিংয়ে সজোরে ধাক্কা খায়। কপালটা চিরে দ্বিখণ্ডিত হয়ে যায়। দাউ দাউ করে আগুন জ্বলছে। হামজা পাগলের মতো ছুটে যায়, গাড়ির কাজ তোলে। দিক বিদিক শূন্য হয়ে আশপাশ তাকায়, কিচ্ছু নেই। এক দৌড়ে সামনের গাড়ি ফিরে ভরা বোতলটা আনে, গ্লাসের উপর দুটো আঘাত করে। কাঁচ ছিঁড়ে গেলেও ভাঙে না। এবার দুটো কটকেল ফাটে রাস্তার উপর। গাড়ির পেছনে আগুন জ্বলে ওঠে। কেউ কেউ সজাগ হয়ে উঠল রক্তাক্ত শরীরে, কেউ এক ফোঁটা জোর, কেউ বা বের হবার মতো অবস্থা নেই। রিমি কোথা থেকে যেন একটা ইট টুকরো এনে হাতে ধরিয়ে দেয় হামজার। হামজা এক পলক সেদিকে তাকিয়ে জয়কে বলে, মাথা তুলিস না কিন্তু। ইটের চারটে আঘাতে কাঁচ ভেঙে হাত ঢুকিয়ে কাচের লক খোলে। যা ধারণা করছিল তাই। জয় অপচেতন। ওকে হিস্ট্রি বের করে বুকের সাথে চেপে ধরে দৌড় লাগায় সামনের দিকে। যখন তখন অ্যালকোহল ভর্তি বোতল এসে পড়তে পারে গায়ে। হামজা অপর হাতে রিমির হাতটা ধরে ছোটার চেষ্টা করছে। আরও দুটো কটবেলের বোতল সামনে এসে পড়ল। পরেরগুলো গাড়ির উপর। কে মারল, কে বাঁচতে হবে তারপরে। আরও কিছু দূর এগিয়ে আসার পর গাড়িতে এসে তিনটে কাচের বোতলে গ্রেনেড হয়ে ছড়িয়ে পড়ল। তরলগুলো গাড়িতে পড়তে বোতলের কর্কের আগুনে দহন শুরু হয়। জয়ের হাতে চামড়া ছিলে মাংস উঠে গেছে। কপালে চারটি ধারা রক্ত। স্রোতে এসে রক্তচাপ, গোটা সাদা শেরওয়ানি রক্তে ভেজা। এবার হামজা খেয়াল করলো কপাল অল্প। আসলে কপালের কোণা দিয়ে মাথার ডান পাশটা কেটে গেছে। কান দিয়ে রক্ত ঝুঁছে। এতক্ষণে জয় একেবারে জ্ঞান হারায়। হাত পা ছেড়ে দেয় হামজার কাছে। লোকজন দূর থেকে সেই দৃশ্য দেখছে। দাউ দাউ করে আগুন জ্বলছে। ফুল সাজানো গাড়ির পেছনটায় জ্বলছে। লাল টুকটুকে শাড়ি পরা বউ দাঁড়িয়েছে গাড়ির দরজার সামনে। হুমায়ুন পাটোয়ারি জয়ের হাত ধরে ঝাঁকায়, জয় মামা। ও জয়। হামজা বলে, আব্বু আপনি আরমিনকে বাড়ি নিয়ে যান, এখানে কিচ্ছু হয়নি। মাঝপথে কল আসে, আমরা জরুরি কাজে ঢাকা গেছি। কেমন? বউ ভাত দুদিন পর হবে, গান বাজনার কমতি রাখবেন না। লোকজন যা আছে সবার ভালো আপ্যায়ন হবে। খুব শীঘ্রই ফিরবো আমরা। এ খবর নিচ থেকে লিক হওয়া অবধি এরকম কিছু করবেন না, ঠিক আছে? পথ এখনো বেশ খানিকটা বাকি পাটোয়ারি বাড়ি। গাড়ি থেকে নামার পর সামনে শত শত লোক। পুরো বাড়ি এসেছে জয়ামির বউ দেখতে। তার উপর যে তামাশা করে জয়ামির বিয়ে করছে। আজ অন্তু রাঙ্গা গম্ভীর মুখ, সুশ্রী চেহারা গিলে খেলো কত লোকে। মূর্তির মতো দাঁড়িয়ে চোখ ঘোরায় অন্তু। দোতলা বাড়ি, বেশ বড় বাড়ি। তখন অন্তুর মাথা আসে, হামজা কী করে? মেহর হয়েছে সেদিন, জনগণের টাকা পয়সা মেরে বড়লোক হয়েছে, তো সময় লাগান না? এত বড় বাড়ি, গাড়ি, বিলাসিতার উৎস কি শুধু এই ওয়ার্কশপ? লোহার ব্যবসা এত আয়? অন্তুর বিশ্বাস হয় না। আবার মাথায় ঘুরছে জয়ের রক্তাক্ত মুখটা, ঘাড়ের পিছন দিয়ে সেই রক্তের স্রোত। এরকম রক্ত প্রথমবার আব্বুর দেহে দেখেছিল সে।
পার্টির ছেলেরা ভরা চারিদিকে, সবার মাথায় লাল গামছা। এই বাড়ির যে কত বড় আয়োজন তা বরযাত্রীর সংখ্যা দেখে বোঝা যায়নি। কিছু লোকের মোতায়েন করা আছে, তাদের হাতে লাঠি, ফাঁকা খড়ি, কেউ কেউ চাদর পরছে। হাঁটার সময় হাতের রামদাগুলো বেরিয়ে আসে চাদরের প্রান্ত থেকে। এই নিরাপত্তা কেন? হামলার ভয়? কিসের হামলা? ছোটবেলায় সন্ধ্যা লেগে যায় বউ ঘরে তুলতে তুলতে। আজ পাটোয়ারি বাড়ির মেইন গেট খুলে দেওয়া হয়েছে। সিঁড়ি বেয়ে উঠে আসছে দলে দলে লোক। গেটের ডান পাশে ছোট্ট বাগান, আর বাঁ পাশে ওয়ার্কশপের সীমানা ঘুরছে। ডান দিকে ঝোপের পাশে ঘুরে একটা গলি, তা বোধহয় বাড়ির পেছনের দিকে যায়। কিন্তু বাড়ির পেছনে বিশাল প্রাচীর তোলা, ওইদিকে ওটা কিসের রাস্তা? অন্তর মাথা নত ছিল। সে দরজায় পা রাখল, শাড়ির কুচি ধরে এগিয়ে স্বল্প মাথাটা তুলতে একটা মেয়ে জলজলে চোখে নজর এলো। অন্তুকে গিলছে যেন চোখ দুটো। দুটো ঢোক গেলা নজরে আসে অন্তু। কৌতূহল তৈরি হলো মেটার প্রতি। বাসরটা সাজানো হয়েছে কাঁচা ফুলে। জয়ের ঘরে পা রাখতেই যে জিনিসটা চোখে বাঁধে, ঘরের দেওয়াল ভর্তি জয়ের ছবি। সবচেয়ে বড় ছবি সাদা পাঞ্জাবি পরা, গলায় চাদর পেছানো। ওটা দরজার সামনে দেওয়ালে টাঙানো। একটা খাট, ড্রেসিং টেবিল, কাঠের আলমারি, ছোট্ট দুটো সিটের সোফা, কাউচ, বুকশেলফ, কর্নারে শোপিসে রাখা বাথরুমের দরজা থেকে একটু দূরে দেওয়ালের কোণায়। অন্ত তাচ্ছিল্য এলো। এসব বড় লোকের চলাফেরার সোর্স কি? চাঁদাবাজি? জয় এখন কোথায়? একের পর এক লোক আসছে, দেখছিল। কেউ কেউ মুখ দেখে টুকটাক উপহার বা টাকা গুঁজে দিছিল। সেই সময় কোথা থেকে কোয়েল ছুটে এসে কোলে চড়ে অন্তুর মুখের দিকে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে শুরু করে। হাস্যকর ছিল দৃশ্যটা। কোলে চড়ে বসে মুখ দেখা। তুলি পাশে জিজ্ঞাসা করেছে, পছন্দ হয়েছে বৌমণিকে? বউ? জয় মামার বউ এটা, তোমার রিমি মামার মতো আর একটা মামি। মামিকে ভালো লেগেছে তোমার? কোলে চড়ে বসলো যে। কোয়েল আদর্শরে বলল, জয় তো। থেমে গিয়ে চেয়ে থাকে অন্তুর বাচ্চা সুলভ দৃষ্টিতে, যেন বুঝতে চেষ্টা করছে ব্যাপারটা। দারুণ মায়া লেগে গেল অন্তুর। গালটা টেনে দিয়ে ভালো করে টেনে কোলে বসিয়ে এক হাতে জড়িয়ে রাখলো কোয়েলকে। তুলি মিষ্টি করে নিজের পরিচয় দিল, আমি তোমার একমাত্র ননদ। তোমার তো আপন ননদ ভাসুর কেউ নেই। আমি হামজার ছোট বোন। অন্তু হাসলো অল্প। তুলি অল্প টিস্যু ছিঁড়ে সযত্নে অন্তুর মুখের ঘাম মুছে দেয়। কি করে কি হলো সেটাই ভাবছিলাম। জয় এমন ঘর বাঁধা ছেলে না। তবু দেখছো সাথে আসেনি। তুমি তো ভীষণ সুন্দরী। এত ঘামছো কেন? চিন্তা করছো কি নিয়ে? চার্জার ফ্যান দিব? ঠিক আছে। অন্তু পর্যবেক্ষণ দৃষ্টি কিছু একটা আবিষ্কার করে ফেলল তুলির মুখে। ফর্সা দপধপে চেহারায় কালচে দাগগুলো খুব দৃষ্টিকটু। ঘাড়ের কাছে যখনটা অন্যার আড়াল থেকে বেরিয়েছে, চোখের নিচে কালি পড়া, যা জানান দেয় বহু রাত ঘুমায়নি চোখ দুটো। অথচ দারুণ সুন্দর চেহারা তুলির। হামজার মতো নাক চোখ, তবে হামজা পুরুষ হিসাবে এমন ফর্সা না। রিমি এসে দাঁড়াতে তুলি চমকায়। মুখটা এমন লাগছে কেন তোমার ভাবি? জয়ের হামজা ভাই কই? ওরা কি আজকের দিনটাও স্বাভাবিক পালন করতে পারলো না? রেগে উঠল তুলি। রিমি যান্ত্রিক স্বরে জানান দেয়, রাস্তায় গাড়িতে হামলা হয়েছিল। জয়কে বোধহয় আপনার ভাই রাজধানীতে নিয়ে গেছে। আঁতকে উঠে তুলি। মুখটা বিবর্ণ হয়ে যায়। দরজার বাইরে ধপ করে বসে পড়ে তরু। মৃত ঝর্ণার মতো ঝিরঝির করে গড়িয়ে থুতনিতে নই ছোঁয়। শাহানা জানতে পেরে হাউমাউ করে কেঁদে ওঠে হামজার জন্য। তার ভয়ে ঢাকা যেতে যেতে আবার যদি হামলা হয়। লোকের আনাগোনা কমলো রাত 11টার দিকে। তোড়জোড় কমে গেল। ঠিক খবর এসে গেছে, বিয়ের গাড়িতে হামলা হয়েছে। পুলিশ এসেছিল, হুমায়ুন পাটোয়ারি সামাল দিচ্ছে। অন্তু ঘরটা দেখলো দৃষ্টি ঘুরে। বেড সাইডে টেবিলের কাচের বোল ভর্তি কাজু বাদাম, তার পাশে ছোট্ট একটা ইলফ্লেক্স পড়ে আছে। অন্তু কক খুলে রাখলো। মদের বিশ্রী গন্ধ, তবে তরল নেই। হলুদ একটা স্মাইলি হ্যান্ড প্রেস বল পাওয়া গেল ড্রয়ারে। এটার ব্যবহার করা হয় মেজাজ ঠান্ডা রাখতে। মানসিক বিশেষজ্ঞরা এটাতে হার্টের মুখটাকে প্রেস করার পরামর্শ দেন মেজাজ শান্ত রাখতে। ড্রয়ারে ছোট বড় ছুরি অনেকগুলো। বুলেট কেস পড়ে আছে অনেকগুলো। সিগারেট বাক্স, দেশলাই, লাইটার, কাগজ মোড়ানো বিভিন্ন রকমের বড়ি পেল অন্তু। দুটো খালি সিরিঞ্জ, স্লিপিং ড্রাগস বলেই মনে হলো। ভারী গহনা ও শাড়ি খুলে সুটকেস থেকে একটা সাদা লম্বা জামা পরে নিল। বাথরুমে এগোনোর সাথে গয়না তুলে রাখার জন্য আলমারি খুললো। সারি সারি শার্ট, পাঞ্জাবি, টি শার্ট, প্যান্ট ঝুলছে। দুধ সাদা থানের মতো লুঙ্গি ভাঁজ করা। নিচে তাকে পারফিউমে কৌটে বেশ কয়েকটা ঘড়ির বক্স সাজিয়ে রাখা। অন্তু অবাক হয়ে দেখলো একটা দুমড়ে যাওয়া হাত খাওয়া সিগারেট। অন্তু থমকে দাঁড়িয়ে থেকে জয়ের সাথে প্রথম সাক্ষাতের কথা মনে পড়ে। এই সিগারেটের টুকরো পায়ে পিষে ফেলা মাছ দিয়ে জয় নামক অভিশাপের আগমন হয়েছিল তার জীবনে। অবরুদ্ধ নিষেধ।